প্রাত্যহিক নানা টানাপোড়েনে ক্লান্ত মন চায় একটু বিশ্রাম, একটু ছুটি, একটু শান্তি। সেই শান্তির সন্ধানেই আমরা এই বছর লক্ষ্মী পুজোর পর বেরিয়ে পড়েছিলাম। গন্তব্য পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার স্বল্প চেনা প্রত্যন্ত এক প্রাচীন গ্রাম। এই বাঁকুড়া জেলার পবিত্র ধূলিকণাতে মিশে আছে বহু উচ্চকোটির আধ্যাত্ম ব্যক্তিত্বদের পদধূলি। এখানেই জন্মগ্রহণ করেছিলেন জগৎ জননী শ্রী মা শারদা, প্রখ্যাত তান্ত্রিক সাধক শ্রী রামকৃষ্ণদেবের লীলা সঙ্গী গৌরী পণ্ডিত প্রমুখ। এই বাঁকুড়ারই এক গ্রামে 1901 সালে জন্মগ্রহণ করেছিলেন বেলুর মঠের দ্বাদশ প্রেসিডেন্ট স্বামী ভূতেশানন্দজি মহারাজ। সেই গ্রামই আজ আমাদের গন্তব্য। যাচ্ছি সোমসার। সোমসার গ্রাম কেন আসবেন? প্রকৃতি, নির্মল প্রকৃতি যদি দেখতে হয়, ধান ক্ষেত, বিভিন্ন গাছ, তাহলে এটা একটা প্রকৃষ্ট জায়গা। এছাড়া আর কি আছে? নির্মল আকাশ, দূষণহীন পরিবেশ, নানা রকম শাক সবজি। এই মুহূর্তে আমরা যেরকম দাঁড়িয়ে আছি আটফোঁটা ধানের ক্ষেতের মধ্যে। ধানে ফুল এসছে, সেই ফুলটা থেকে ধান হবে, গোটা ক্ষেত জুড়ে তারই প্রস্তুতি। অপূর্ব সুন্দর ভিউ। আর আছে এখানে বিভিন্ন দর্শনীয় স্থান, তো আমরা এইগুলো সব ঘুরে দেখব। আর রামকৃষ্ণ মিশনের থাকবারও ব্যবস্থা আছে সুন্দর, আমরা সেখানেই থাকবো। একটা দিন বা দুটো দিন আপনারা খুব সুন্দর করে এখানে কাটিয়ে যেতে পারেন। আমরা গাড়িতে ইএম বাইপাস হয়ে ন্যাশনাল হাইওয়ে ধরে বিদ্যাসাগর সেতু, ডানকুনি ও পালসিট টোল প্লাজা পেরিয়ে বর্ধমানের উল্লাস মোড় পেরিয়ে কিছুটা এগিয়ে বাঁদিকে সার্ভিস রোড ধরে নিলাম। এই সার্ভিস রোড ধরে কিছুটা এগিয়ে তেলিপুকুর বাস স্ট্যান্ড থেকে বাঁদিকে ঘুরে NH 160 নিয়ে বা বর্ধমান বাঁকুড়া রোড ধরে এগোতে লাগলাম। বেশ কিছুটা যাওয়ার পর বাঁকুড়া মোড় থেকে ডান দিকে ঘুরে বাঁকুড়া যাওয়ার রাস্তা ধরে নিলাম। এরপরে চেকপোস্ট বাস স্টপ থেকে ডান দিকে ঘুরে গেলাম। আমি এখন দাঁড়িয়ে আছি ইন্দাস চেকপোস্টের সামনে। আমার বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা যাচ্ছে বাঁকুড়ার দিকে, আর ডান দিকেরটা বর্ধমান থেকে আসছে। আমরা বাঁকুড়া মোড় থেকে ঘুরে ডাইরেক্ট ইন্দাস চেকপোস্টে গেলাম। যারা বর্ধমান স্টেশন থেকে আসবেন তারা বর্ধমান আলিশা বাস স্ট্যান্ড থেকে, স্টেশন থেকে একটু দূরে আলিশা বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আপনারা ডাইরেক্ট এই চেকপোস্টের সামনে চলে আসবেন। এইখানে এসে থামবে, নিয়ে সামনেই দেখুন এখানে সোমসার রামকৃষ্ণ মিশনের গেটটা রয়েছে, ইন্ডিকেশন করা আছে রামকৃষ্ণ মিশন সোমসার। এখানে মা কালী সুইটস, শ্রীকৃষ্ণ সুইটস, মিষ্টির দোকান আছে। এই ইন্দাস চেকপোস্টের সামনে অনেক টোটো দাঁড়িয়ে থাকে। যারা বাসে করে আসবেন তারা এখান থেকে টোটো নিয়ে রামকৃষ্ণ মিশনে চলে যেতে পারবেন। এই চেকপোস্ট থেকে রামকৃষ্ণ মিশনের দূরত্ব 2 কিলোমিটার। সোমসার গ্রামে এটাই একমাত্র থাকবার জায়গা। এখানে রাস্তার দুমাথার মোড়, এখান থেকে ইন্ডিকেশন করা আছে। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম রামকৃষ্ণ মিশন সোমসার। আমাদের গাড়িতে যাওয়ার ডিটেল ভিডিও ওপরের আই বাটনে দেয়া থাকলো। দুপুরে আমাদের পৌঁছতে লাঞ্চের টাইম হয়ে গেছিল, তাই ভক্ত নিবাসের ঘরে লাগেজ রেখেই আমরা খেতে চলে এসেছিলাম। খাওয়ার আগে সংস্কৃত স্তোত্র পাঠ হলো, তারপর একসাথে সবাই খাওয়া শুরু করলাম। মেনুতে ছিল প্রসাদী ফল, ভাত, ডাল, 2 রকম তরকারি, মাছ আর চাটনি। তৃপ্তি করে খাওয়া শেষ করলাম। খাওয়ার পর উল্টো দিকে
ভক্তনিবাসের দিকে রওনা দিলাম। ভক্তনিবাসে ঢুকেই বাদিকে রয়েছে ভক্তদের ব্যবহার করার জন্য জল গরম করার কেটলি। আমরা কলকাতা থেকে ফোনে যোগাযোগ করে ইমেল মারফত এই মিশনে 2 দিনের ঘর বুক করেছিলাম। ঘর নন এসি, খরচ পড়েছিল জনপ্রতি 400 টাকা, থাকা ও খাওয়া নিয়ে। কন্ট্যাক্ট নাম্বার ও ইমেল আইডি ভিডিও স্ক্রিনে দেওয়া থাকলো। আমরা আছি দোতলায়। রুমের বাইরে জুতো খুলতে হয়। এই 5 নম্বর রুমটা আমাদের। এখানে আলাদা রুম আছে 6 নম্বর, 9 নম্বর। তারপরে আমাদের ব্যাগপত্র রাখা আছে। এই 2টো বেড আছে। একটা চেয়ার দিয়েছে, একটা আলনা আছে, একটা টেবিল আছে, পাখা আছে, লাইট আছে, ঠাকুরের ছবি, জামা কাপড় জন্য হ্যাঙ্গার, এপাশে চার্জিং পয়েন্ট, টয়লেট, গিজার আছে, বেসিন, কমোড, একটা আয়না আছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। দরজা দিয়ে বেরিয়ে আপনাদের ব্যালকনি পাওয়া যায়। ব্যালকনি সামনে ডাইনিং হল, প্রসাদ কক্ষ তৈরি হচ্ছে নতুন করে। তো এই এক্সিস্টিং যে বিশ্রামাগার রয়েছে রামকৃষ্ণ মিশনে, সেখান থেকে যাতায়াতের পথ এখান দিয়ে করা হচ্ছে। এই জায়গাটা দিয়ে এতে প্রসাদ কক্ষে চলে যাওয়া যায় দোতলা থেকে। এটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি। এই বিজ্ঞানানন্দ ভক্তনিবাসের ছাদটা আমরা এবার দেখে নেব। তবে দরজা আপাতত বন্ধ। দরজা খুলে আমরা ছাদে প্রবেশ করলাম। হচ্ছে ছাদ, ওই মন্দির দেখা যাচ্ছে। এই বিল্ডিংটার কনস্ট্রাকশনের কাজ চলছে। জামা কাপড় শুকানোর জন্য দড়ি টাঙানো আছে। এই ভক্তনিবাসের ছাদটি বিরাট বড়। সামনে একটা বিরাট পুকুর, তার পাশেই গাড়ি পার্কিং এর জায়গা। এই ছাদ থেকে মিশনের বাইরের পরিবেশটা বেশ সুন্দর লাগছে। বিশ্রামাগার থেকে এই সাইড দিয়ে এলে এখানে যে সমস্ত মুনি ঋষিরা থেকে গেছেন, মানে যে সমস্ত স্বামীজিরা থেকে গেছেন, তার ছবি এখানে রাখা আছে। ভক্তনিবাসের ঘরে স্নান ও বিশ্রাম নিয়ে আমরা সন্ধ্যাবেলা গেলাম মূল মন্দির দর্শনে। সেখানে তখন সন্ধ্যারতি, ধর্মগান ও ধর্মালোচনা চলছিল। বিশিষ্ট সন্ন্যাসী ও ভক্তের দ্বারা এইরূপ নিত্য ধর্ম প্রসঙ্গ সোমসার রামকৃষ্ণ মঠের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। প্রতিদিন ধর্মালোচনার পর উপস্থিত সমস্ত ভক্তকে প্রসাদী মিষ্টি ও খিচুড়ি ভোগ বিতরণ করা হয়। এই মঠে সকাল, দুপুর ও রাতে প্রসাদ গ্রহণের ঘণ্টা পড়ে। রাত 8:30 নাগাদ আমরা ঘণ্টার আওয়াজ শুনে
প্রসাদ কক্ষে গেলাম। আবারও সংস্কৃত স্তোত্র পাঠের পর প্রসাদ বিতরণ হলো। মেনুতে ছিল প্রসাদী মিষ্টি, ভাত, ডাল ও 2টো তরকারি। সব রান্নাই খুবই সুস্বাদু। পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠে ভালো করে মিশনটি পরিক্রমা করলাম। আপনাদের দেখানোর সুবিধার জন্য শুরু করলাম মিশনে ঢোকার এন্ট্রান্স গেট থেকে। নমস্কার, দাঁড়িয়ে আছি সংসার রামকৃষ্ণ মিশনের গেটের সামনে। তো আমরা এবার গেটের ভেতর ঢুকবো, ঢুকে আপনাদের এখানকার সমস্ত কিছু দেখাবো। বিশাল কর্মকাণ্ড চলছে, মানে একটা আধ্যাত্মিক পরিবেশ, সেটাকে মানে আরো নতুন ভাবে সব মানে জনসাধারণের জন্য তুলে ধরা হচ্ছে। মানে খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। আসুন সংসার রামকৃষ্ণ সংঘের ভিতরটা দেখি। রামকৃষ্ণ মিশন সংসারের এটা প্রধান গেট। এই মিশনের ভেতর দ্রষ্টব্য স্থানগুলি অ্যারো মার্ক দিয়ে ইন্ডিকেট করা আছে। এটা রামকৃষ্ণ মিশনের দাতব্য চিকিৎসালয়। প্রত্যেক মাসে নির্দিষ্ট 2 দিন এখানে গ্রামীণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। গেট দিয়ে ঢুকেই পড়ে সিকিউরিটি কাউন্টার, আর এটা হচ্ছে প্রসাদ কক্ষ। এখানে শৌচালয় আছে, আর দূরে দেখা যাচ্ছে প্রসাদ খাওয়ার পর ওখানে থালা ধুয়ে গামলাটার ভেতর রেখে দিতে হয়। আর বাম দিকে হচ্ছে অফিস ঘর। গেটের মুখোমুখি সোজা রাস্তা ধরে এগোলে ডান দিকে জেনারেটর রুম, নবনির্মায়মান লাইব্রেরি ও প্রসাদ কক্ষ, পিছনে ভক্ত নিবাস। এর বিপরীতে প্রশস্ত মাঠ, ঘাসে সুন্দর করে ডিজাইন করা হয়েছে। তার পাশে এখানে বসবারও জায়গা আছে, মানে বাচ্চারা খেলাধুলাও করতে পারবে। আর অসংখ্য গাছ, মানে অগন্তি। মাঠের পরেই মূল মন্দির। মাঠের বিপরীত দিকে ভক্তনিবাসের পরে সুন্দর বাগান রয়েছে, অনেক ফল ও ফুলের গাছে ভর্তি। তার পাশ দিয়েই মূল মন্দিরের মুখোমুখি রাস্তায় পার্কিং প্লেস। এর পরেই মঠের বাউন্ডারি শেষ। এই সংসার রামকৃষ্ণ মিশনে বিভিন্ন ধরনের গাছও রয়েছে, এবং সারা মিশনটা জুড়ে এদের প্রচুর কর্মকাণ্ড চলছে। এগুলো হচ্ছে কদবেল গাছ, প্রচুর কদবেল হয়ে আছে। দূরে আমাদের বিশ্রাম কক্ষটা দেখা যাচ্ছে। এই জায়গাটা ফাঁকা জায়গা, মোটামুটি গাড়ি পার্কিং আপাতত এখানেই করা হয়। আর মিশনের বিভিন্ন গেট আছে। বাইরে দেখুন পুরো ধান খেতে ভর্তি। আর মিশনের সবচেয়ে যেটা ভালো লাগলো, এই সুন্দর সাজানো গোজানো যে গাছগুলো পুরো সবুজে ভর্তি, এটা সবচেয়ে বেশি ভালো লাগলো। এইখানে এই যে বিভিন্ন নার্সারি গাছ লাগানো আছে, অজস্র চারা। এখানে প্রকৃতি যেন নিজেকে মেলে ধরেছে, কলা গাছ থেকে আরম্ভ করে সবকিছুই আছে। মূল মন্দিরের ডান দিকে রয়েছে সাধু নিবাস, যেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ, আর তারপরেই মিশনের বাউন্ডারি ওয়াল। শ্রী রামকৃষ্ণ দেবের এই মূল মন্দিরটি খুবই সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন চতুর্দিক, শান্ত স্নিগ্ধ পরিবেশ। এই মন্দিরে প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে শ্রী শ্রী ঠাকুরের মঙ্গলারতির মাধ্যমে এই মিশনের দৈনিক কাজকর্মের সূচনা হয়।
ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতারো বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ঘরের একধারে স্বামীজির ছবি রাখা আছে। এছাড়া দেয়ালে বিভিন্ন মহারাজদের ছবি টাঙানো আছে। রয়েছে বর্তমান মহারাজদের পাঠ করবার টেবিল ও চেয়ার। মন্দিরের বাইরে একটি ফলকে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের এই পুনর্নির্মিত মন্দিরটির সম্বন্ধে কিছু তথ্য দেওয়া আছে। রামকৃষ্ণ মন্দিরের পিছন দিকটা এই মূল মন্দিরের পিছনের বাঁ দিকে রয়েছে স্বামী ভূতেশানন্দজি মহারাজের সংগ্রহশালা। এর পাশেই রয়েছে ভোগরন্ধন ঘর। কি হচ্ছে ঠাকুরের ভোগ রন্ধন ঘর। মানে দেয়ালে মা অন্নপূর্ণার ছবি সুন্দর করে রাখা আছে। বিশেষ বিশেষ দিনে এখানে ঠাকুরের ভোগ রন্ধন হয়। মূল মন্দিরের পিছনের দিকে সামান্য দূরত্বে রয়েছে জগদ্ধাত্রী মন্দির, পাশে একটা ছোট শিব মন্দির, তার পাশে একটা বড় শিব মন্দির যাকে বুড়ো শিব বলা হয়। এইগুলি সবই ভূতেশানন্দজি মহারাজের পারিবারিক মন্দির। সবগুলিকেই রেনোভেট করে নতুন রূপ প্রদান করা হয়েছে। এই যে কদম্ব গাছ, এখানে মা মনসার স্থান। এখানে মা মনসার পুজো হয় এই গাছের তলায়। মানে রামকৃষ্ণ মন্দিরের পেছনেই এগুলো রয়েছে। এটা প্রথম গেস্ট হাউস ছিল এখানে। এরপরেই দেখা গেল এই মিশনের বিস্তৃত ক্ষেত, যেখানে বিভিন্ন সবজির চাষ হচ্ছে। এই সবজি মিশনের রান্নার কাজেও ব্যবহৃত হয়। এখানে মিশনের বিভিন্ন ক্ষেত, বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে। এগুলো করলা গাছ। ওইগুলো পটল ধরে আছে। ও এটা পটল, হ্যাঁ এটা পটল গাছ, করলা। এই এনারাই সব চাষ করেন। কি নাম বলুন? নবকুমার। আচ্ছা, এখানে মিশনের বিভিন্ন চাষ হচ্ছে। এটা হচ্ছে ফুলকপি গাছ, এখানে পুঁই শাক, ওপাশে কুমড়ো গাছ, বিভিন্ন শাক পাতা না, এখানে বেগুন গাছ। মানে একটা বিরাট কর্মযোগ্য এই সংসার রামকৃষ্ণ মিশনও হচ্ছে আর কি। বিরাট চাষের ক্ষেত এদের, খুব সুন্দর লাগছে। 9 বিঘা জমির ওপরে এই কর্মযজ্ঞ চলছে। এখানে পেঁপে গাছ হয়ে আছে। পুরো কর্মযজ্ঞ, বিরাট কর্মযজ্ঞ। মন্দিরের পাশেই বিরাট পুকুর, হাঁস চলে বেড়াচ্ছে। এখানে একটা হাঁসের ঘর করা হয়েছে। এখানে রাত্রিবেলা সব হাঁসগুলো এখানে ঢুকে যায়। মা শারদা বলতেন, সবাইকে তার যোগ্য সম্মান দিতে হয়। মায়ের এই বাণীকে বাস্তবায়িত করা হয়েছে এই সংসার রামকৃষ্ণ মিশনে। আনাজের খোসা থেকে উচ্ছিষ্ট খাবার সবই এখানে কাজে লাগানো হয়, কোনো কিছুই ফেলে দেবার নয়। এই মহারাজের কাছ থেকে জানতে পারলাম যে এখানে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো নির্দিষ্ট জায়গায় রাখা হয়,
পরে এগুলোকে ডিসপোজ করা হয় বা এটার থেকে সার তৈরি হয়। এখানে যেমনি ডিমের খোলা রাখা আছে, এখানে সমস্ত প্লাস্টিক জিনিসগুলো রাখা আছে, সমস্ত নির্দিষ্ট জায়গায় রাখা আছে যাতে আলাদা আলাদা করে যে সমস্ত জিনিস সার হিসেবে তৈরি হবে না সেগুলোকে আলাদা ডিসপোজ করা হবে, আর বাকিটা সার হিসাবে এখানকার জমিতেই ব্যবহার করা হবে। এবার আসি এই মিশনের কর্মযোগ্য প্রসঙ্গে। এই মিশনকে সুন্দর করে সাজানোর কাজ চলছে। এই মিশনের কর্মযোগ্য প্রকৃতপক্ষে মানব সেবা ও সর্বধর্ম সমন্বয়ের বাস্তব রূপ। এই বিষয়ে এই মিশনের দীর্ঘদিনের কর্মী একজন ভাইয়ের কথাই শোনা যাক তাহলে। আমার নাম হচ্ছে শেখ রমজান। নমস্কার। একটু বলুন এই মঠ সম্বন্ধে। এই মঠ সম্বন্ধে, যখন মঠ প্রথম যখন তৈরি হয় তখন আমরা এখানে ছিলাম, বা এই সমস্ত যে সমস্ত মঠ তৈরি হয়েছে বা এখানে যেসব গাছপালা ছিল আর ছিল প্রচুর, এখানে জঙ্গল ছিল, সেসব জঙ্গলকে সরিয়ে আস্তে আস্তে এই মঠ তৈরি হয়। কিন্তু যখন তৈরি হয় তখন সামান্য একটি তালপাতা দিয়ে ঘর তৈরি করা হয়েছিল, বা নদীর ধার থেকে যে কেশে বন, সে কেশে বন মানে কেশে গাছ কেটে এনে সেই কেশে গাছ দিয়ে মন্দির তৈরি করা হয়েছিল। আজ সেই মন্দির আস্তে আস্তে ওনাদের হাতে যে আমাদের এত বড়টি হয়েছে, বা এতখানি জায়গা আমরা নিয়ে কাজটা করতে পেরেছি, হ্যাঁ, তার জন্য আমরা খুব গর্বিত, বা ওনাদের যে আমরা যে ব্যবহার যে পাচ্ছি সেই ব্যবহারের জন্য আমরা খুব গর্বিত। বিভিন্ন সময়ে গ্রামের নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধদের বস্ত্র, কম্বল ও শাড়ি বিতরণ করা হয়। এই ভাইয়ের মুখেই তা শুনুন। বা এইখানে যে সমস্ত কাজকর্ম হচ্ছে, হ্যাঁ, বা যে সমস্ত দান ধ্যান হয়, তার জন্য পাশাপাশি গ্রামের সমস্ত মেয়েরা বা ছেলেরা বা বৃদ্ধরা তারাও সমস্ত জিনিস পায়। এখানে কম্বল থেকে নিয়ে শীতের জিনিস এবং পুজো দুর্গা পুজোর যেসব শাড়ি আসব এগুলো সব পাশাপাশি সব মেয়েরা, হ্যাঁ, সেগুলোকে দান ধ্যান করা হয়, সেগুলো এখান থেকে পায়। আমাদের পাশাপাশি গ্রামে খুব তারা খুব আনন্দিত, এতে আমরা খুব খুশি এর জন্য। এরপরে সকালবেলা জলখাবার খাওয়ার সময় হয়ে গেছিল। আমরা জলখাবার খেতে গেলাম। জলখাবারে ছিল প্রসাদী মিষ্টি, মুড়ি আর 2 রকমের তরকারি। জলখাবার খেয়ে আমরা সোমসার গ্রামের অন্যান্য 6টি দর্শনীয় স্থান দেখার জন্য বেরোলাম। এই দর্শনীয় স্থানগুলির বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে পরের পর্বে আসছে। 12টা নাগাদ সব দেখে আবার ফিরে এলাম মঠে। এরপর স্নান খাওয়া সেরে মঠের চারপাশের সবুজ প্রকৃতিতে হাঁটার জন্য বেরিয়ে পড়লাম। আমরা আজকের দিনটাও মঠেই থাকব। এইখানে দেখছেন সমস্ত ধান ক্ষেত এবং সেটা দিগন্ত বিস্তৃত। দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে রক্ষাকালী মন্দির, ওটা আমরা পরে যাচ্ছি। আর এই হচ্ছে ধান খেতে। এখানে প্রকৃতি একদম নিজেকে মেলে ধরেছে। সবুজের মাঝে যে সাদা ধান ক্ষেতটা দেখা যাচ্ছে, ওটা একটা সুগন্ধি চালের ধান, চাল হবে, সুগন্ধি চাল, খুব সম্ভবত গোবিন্দভোগ। আর পুরো এই অংশটাই মিশনের জমি। ধান ক্ষেতের পাশেই মিশনের বাউন্ডারি ফেন্সিং। আমরা মাঝের রাস্তা ধরে পায়ে পায়ে এগোতে লাগলাম। এখানে ছোট ছোট ছাগল ঘুরে বেড়াচ্ছে। নূপুর ছাগলগুলোকে আদর করছে। সাদা কালো বাচ্চা, সুন্দর ছাগল ছানা। চোখে পড়ল সবুজ ধানের ক্ষেত, যেখানে দুলছে পাকা ধান। নির্জন রাস্তা, মৃদু বাতাস, নীলচে সবুজ আকাশ। একটা আনন্দঘন পরিপূর্ণ দিন তার সমাপ্তির দিকে এগোচ্ছে। আজ আমাদের সোমসার গ্রামের থাকার শেষ দিন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অনুরোধ রইল ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন
যাতে এই রামকৃষ্ণ মিশন সংসার সম্বন্ধে সবাই জানতে পারে। কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে।